Moby Dick, summary and analysis of chapters 21 to 40. Previously, we have learned that the man Ismail and Queequeg, they reached at Bedford and they went to Nantucket for getting abroad to the ship that is bound to the ocean. Eliza, a prophetic character, you can also call a mad-like character. Eliza sees Ismail again and asks him if he is going abroad, then attempts to detain him. এলিজা ইসমাইলকে আবার দেখতে পেল, দেখতে পেয়ে বলল যে আহ আপনি কি আবার সমুদ্রে যাচ্ছেন, এবং তাকে আটকানোর চেষ্টা করল। However, Ismail had to quick board the Pequod. Previously আমরা জেনেছি যে তিনটা জাহাজ ছিল, সেখানে কোন জাহাজে ওনারা যাবেন ডিসিশন করে ওনারা পেকুডে ডিসিশন নিয়ে যাবেন। Where they find everything quiet, Ismail believes that he sees shadows on beyond, and he and Queequeg awake the chief mate of the ship, Starbuck. ইসমাইল জাহাজের মধ্যে একটা ভৌতিক ছবি দেখতে পেল এবং একটু আতঙ্কিত হল, এবং তারা জাহাজের যে চিফ মেটটাকে বলা হয় ক্যাপ্টেনের পরেই যিনি দ্বিতীয়, যেমন ব্যাংকে যেমন ম্যানেজারের পরে একজন আছে সেকেন্ড ম্যানেজার, এরকম এখানে জাহাজে ক্যাপ্টেনের পরের প্রধান ব্যক্তি হলো এই স্টারবাক, তাকে হলো জাগে ভাবে। The crew comes on board in twos and threes. সবাই জাহাজে উঠে আসতেছে, কেউ দুইজনে জোড়া মিলে, কেউ তিনজনে একসাথে আসতেছে। While Captain Ahab remains invisible to everyone within his cabin. এখনো পর্যন্ত যে ক্যাপ্টেন আহাব টিটুলার যে ক্যারেক্টার, তার সাথে আমাদের দেখা হয়। The second appearance of Elijah reinforces the importance of a prophetic character as well as the grave undertones of the voice, solidifying his claims of impending tragedy upon the people. Actually, Elijah is a prophetic character. এবং again and again, we had been telling that Moby Dick has the biblical and religious references because it is based on the Bedfordshire area, and that area is dominated by the Puritan Christianity. So we see that this appearance of Elijah যখন দ্বিতীয়বার আবার আসলেন, তখন সেই রিলিজিয়াস যে টোন সেটাকে মনে করে দেয়। Melville creates a sense of ominous tension through the stillness and quiet of this chapter. The nearly silent ship and seemingly dead Starbuck create the mood of symmetry or crypt. মনে হচ্ছে যে একটা মৃত্যুপুরী পুরো জাহাজটা, কোয়াইট, যেমন কবরস্থানে গেলে একদম শান্ত নীরব, এরকম জাহাজের মধ্যে একটা শান্ত নীরব ছবি মনে হচ্ছে, সব জায়গায় একটা গুমোট ভাব। হ্যাঁ, এটা বলেই মেলভিল আসলে বোঝাতে চেয়েছেন যে আসলে সমুদ্র যাত্রাটা সুখের না, এখানে অনেক ডেঞ্জার লুকায়িত আছে। In addition, the religious connotations to the novels continue to the uh, crew boards the ship. Their arrival in fears recalls the story of Noah and the ark, as if the crew were the last remnants of the world they are leaving behind. Noah and ark, এই যে তারা জোড়ায় জোড়ায় আসতেছিল, পিকক পিকক সরি কুয়েকুয়েক এন্ড ইসমাইল, তারা দুজনে এক জোড়া, তারা আসলো। এরপরে আরো দুইজন হয়তো আসছে এক জোড়াই, আরো তিনজন আসছে এক জোড়াই। হ্যাঁ, এইভাবে তারা আসলো। এটাকে একটু রিলিজিয়াস এলিগরি যদি আমরা বলি, রিলিজিয়াস সিম্বলিজম যদি আমরা বলি, তাহলে এটাকে তুলনা করা হয়েছে নূহ এবং আর্ক। যে নূহর যে আর্ক ছিল, এই যে তরী, হ্যাঁ, the story of Noah are found in the Genesis of 6 to 9 tells the religious uh, a righteous man commanded by the God to build a massive vessel. একটা ধার্মিক মানুষকে, নূহকে, তাকে কমান্ড করলেন
আল্লাহ যে হচ্ছে গড, যে তুমি একটা বড় ভ্যাসেল বানাও কেন, এই পৃথিবীতে সবকিছু পঙ্কিলতায় ভরা, এবং এই পৃথিবীকে আমি ফ্লাডের মধ্যে ধ্বংস করে দিব, এবং এই ভ্যাসেল বানায়ে সেখানে একটা তরি বানায়, একটা জাহাজ বানায়, এই জাহাজে তুমি যাদেরকে রক্ষা করবা তাদেরকে তোলো। হ্যাঁ, নূহ সেটাই করলো, এবং আহ উনি একটা জাহাজ তৈরি করলেন। অ্যান্ড নূহ অ্যান্ড হিজ ফ্যামিলি, তারা ছিল অ্যান্ড পিয়ার্স অফ এভরি অ্যানিমেল, প্রত্যেক এনিমেলের এক জোড়া, হুম, যেন সেটা পরবর্তীতে প্রয়োজনীয় করতে পারে ইন দ্য আর্থ, সাবসিকুয়েন্টলি রিপপুলেটিং দ্য আর্থ অ্যান্ড এস্টাবলিশিং আ covenant with God, symbolizing a rainbow. হ্যাঁ, সো 40 দিন ধরে এই বৃষ্টি চললো এবং সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে গেল। তারপরে আহ এই যে জাহাজ সেটা নোঙর করলো একটা আহ আরারাত পর্বতমালা। যে আরারাত পর্বতমালা হলো কি, আহ, এটা তুরস্কে অবস্থিত, তুষারাবৃত এলাকা, এবং সেখান থেকে আবার পৃথিবী যাত্রা শুরু করবে। তো এই যে আহ, এই যে পেট্রুর জাহাজে যে সবাই উঠতেছিলেন জোড়ায় জোড়ায়, এটাকে তুলনা করা হয়েছে এই নূহ, এই এবং তার যে আর্ট এটার সাথে। সো রিলিজিয়াস symbolism is there. Peleg asked Starbuck whether everything is all right and orders him to get Captain Ahab. Peleg gives order to the crew, while Bildad scolds the crew for profanity. হ্যাঁ, আমরা জানি এই জাহাজটা, তেকুর জাহাজের মালিক হচ্ছে দুইজন, পেলেগ এবং বিলদাদ। তারা এই জাহাজ ছাড়ার আগ মুহূর্তে এখানে এসেছে, এসে বললো যে সবকিছু ঠিক আছে। হ্যাঁ, অনেককে ধমকাচ্ছে, অনেক কিছু বলছে, এবং তাকে বললো যে ক্যাপ্টেন আহাবকে ডাকা হোক। Bildad paces about the deck, somewhat low to lead the boat on such a long voyage. এই যে বিলদার সারা ডেকে একটু একটু করে হাঁটছে, হ্যাঁ, মনে হচ্ছে যে আহ, এই জাহাজ ছেড়ে উনি চলে যেতে চাচ্ছেন। আমরা জানছি যে এই নানটুকেট এবং এই বেডফোর্ড এরিয়াতে সমুদ্রে যাওয়াটাকে ওরা একটা ভোকেশন মনে করে। হ্যাঁ, একটা অ্যাক্টিভিটি দে উইল পার্টিসিপেট, দে থট দ্যাট দে উইল বি পার্টিসিপেটিং অন টাইম ইন আ ওশান ভয়েস অর সি ভয়েস ইন দেয়ার লাইফ। সো পেলেগো হচ্ছে সাবেক ক্যাপ্টেন ছিল, লিপিনা এই পেকুডের প্রিভিয়াস ক্যাপ্টেন ছিল। এখন উনি আর যান না। এখন এরা মনে করছে যে এখান থেকে তারা যাবে না। তার মানে কি, আমরা সমুদ্র যাত্রার মধ্যে যে একটা ভয় লক্ষ্য করছি, তারপরেও এই বেডফোর্ড এর এলাকার মানুষেরা তারা মনে করে যে এটা একটা অ্যাডভেঞ্চার, যার সাথে রিলিজিয়াস বা কোনো কিছু পৃথিবীকে এবং সর্বস্বরকে ছুঁয়ে দেখার একটা অভিজ্ঞতা অর্জন করা যায় জাহাজে। সো দিনরাত যেতে অনিচ্ছুক পেলে, মানে এই জাহাজ ছেড়ে, কারণ তারা তো সমুদ্র ভ্রমণে যাবে না, তারা মালিক, তারা শুধু প্রিপারেশনটা দেখতে এসছে। পেলে টেক্স দ্য ডিপার্চার more like a philosopher. Despite there is there is still some regret as he and Bill that boat their boat. বোট মানে হচ্ছে কি, নানটুকেতে তারা হচ্ছে একটা ছোট বোটে করে আসছে। হ্যাঁ, যেটাকে বলতে পারি নানটুকেট হচ্ছে গভীর সমুদ্র বন্দর। হ্যাঁ, এই গভীর সমুদ্র বন্দরে বড় বড় জাহাজ এসে নোঙর করে আছে। এই নানটুকেটে এসে জাহাজে উঠতে হবে, এবং এই নানটুকেট থেকে বেডফোর্ড এই এলাকাটা যেতে হবে ছোট জাহাজে করে, ছোট নৌকাতে করে, পালতোলা নৌকাতে করে। সেই পালতোলা নৌকাতে তারা হচ্ছে উঠলেন। দেয়ার বোট and leave the Pequod for the shore as it sails out to sea. Okay? So this title of the irony for the only significant mention of the holiday throughout the chapter. Upon boarding the Pequod, such details and dates and holidays lose their significance as the crew removes themselves from the normal society. হ্যাঁ, মনে হচ্ছে পিলগ্রিমেজ, হ্যাঁ, যে তীর্থযাত্রা। এখানে বিলদাদ বলল যে জাহাজে অপবিত্র প্রফেনিটি হচ্ছে, তার মানে কি, মনে হচ্ছে এই সমুদ্র যাত্রাকে তারা একটা রিলিজিয়াস কর্মকাণ্ড হিসেবে নিয়েছে। হ্যাঁ, যেরকম পিলগ্রিমেজে আমরা দেখতে পাই। When the Pequod thrust into the waves, Ismail sees Balkington, a dangerous man just landed from the 4 years dangerous voyage when he had seen at the Coffin Inn. পেকুট যখন
যাত্রা শুরু করছে, তখন সে একজন ভয়ঙ্কর মানুষকে দেখতে পারলো, যার নাম হলো বাল্কিংটন। তিনি 4 বছর সমুদ্র যাত্রা করেছেন। দ্য ল্যান্ড সিমস স্কর্চিং টু বাল্কিংটন ফিট। এই 4 বছর সমুদ্রে থেকে থেকে তার এমন অবস্থা হয়েছে, মনে হচ্ছে যে স্থলভাগে, মানে মাটিতে পা রাখলেই মনে হচ্ছে তার পা পুড়ে যাবে, উনি অস্বস্তি বোধ করছেন মাটিতে পা রাখতে। মানে সমুদ্রই তার কাছে হচ্ছে স্বস্তির জায়গা। কার কাছে? বাল্কিংটনের কাছে। একে দেখে, এবং তার সাথে একটা মৃত্যুর সম্পর্ক আছে। কেন? উনি একটা ইনে তার সাথে দেখা হয়েছিল, ইসমাইলের, আমাদের ন্যারেটর, এবং সেটার নাম হলো কফিন ইন। The land seems scorching to Balkington feet, and Ismail begins to think about how in landlessness alone besides the highest truth, shoreless, indefined as God. ইসমাইল ভাবলো যে কিভাবে সম্ভব পৃথিবীতে টাচ না করে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এভাবে আহ, সমুদ্রে থেকে যাওয়া। হ্যাঁ, এটা উনি একটু অন্ডার ভাবছিলেন যে এটা কিভাবে সম্ভব। এবং সেটার সাথে জাস্ট যেমন এই পৃথিবীতে আহ, এই আইসোলেট, হ্যাঁ, নির্জন জায়গায় ইনডেফিনিট অ্যাজ গড, মানে গডও যেমন আহ উপরে থাকে, ইনডোমিনেট আইসোলেটেড, হ্যাঁ, পৃথিবীতে আসে না। তার মানে আমরা বলছিলাম যে সমুদ্রের মধ্যে একটা ভিজুয়াল এক্সটেনশন অফ গড আছে। হ্যাঁ, তার মানে গডও তো হচ্ছে আইসোলেটেড থাকে, গডও হচ্ছে উপরে থাকে। হ্যাঁ, সেক্ষেত্রে এই এরকম লনলিনেসে থাকাটাকে উনি গড যেরকম থাকে সেরকম বলছে। Both these and the previous chapter posits the idea of a certain class of person exists who operates better on the sea and on the land. As shown, as shown by Bildad and Peleg, both regretful that they must leave the Peputan shore, and Barkington, who seemed unnatural when Ismail saw him on land at the Coffin Inn. Ismail attributes these to a certain psychological attainment, claiming that truth belongs at sea. যেটা এর আগে বলেছি যে সমুদ্র যেমন গডের ভিজুয়াল এক্সটেনশন, পেন্সিজমের মাথায়, এখানে আবার ইসমাইল বলতে চেয়েছে যে সমুদ্রই আসলে সত্যতা লুকায়িত লুকায়িত ফর ইটস ইনডেফিনিট কোয়ালিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি। সমুদ্র হচ্ছে বিশাল, হ্যাঁ, এই বিশালতা এবং তার যে কোয়ালিটি, তার যে গুণ, হ্যাঁ, তার যে ফ্লেক্সিবিলিটি, এই কারণে সমুদ্রে যেমন গডের ভিজুয়াল এক্সটেনশনও আছে, এবং কি আছে, তার মধ্যে সত্য লুকায়িত আছে। ফর ম্যানফিল্ড the sea represent a degree of mystery, একটা ধাঁধা, mystery, what happens there in the ocean, আমরা জানি না। আমরা এরকম শুনেছি যে পৃথিবীতে যত পরিমাণে প্রজাতি আছে, মানুষ, গাছপালা, পশু পাখি, হ্যাঁ, যে আছে তার থেকে অনেক গুণ, অনেক অনেক গুণ বেশি প্রজাতি আছে সমুদ্রের তলদেশে। তার মানে সমুদ্রের যে জীবন প্রবাহ, তারা কিভাবে থাকে, হ্যাঁ, এই যে যে মিস্ট্রি, সবকিছু মিলাই, অ্যান অ্যাবস্ট্রাকশন, বিমূর্ততা, হ্যাঁ, কম্পেয়ার টু দ্য মোর definite atmosphere of dry land. Okay? So this indicates that um, sea journey is like a vocation. It's a profession and vocation, and also relating to the religious activities. The business of whaling is not considered by those in the liberal professions and is largely unnoticed, likely because others believe that the vocation amounts to a butchering sort of business. এই হোয়েলিং যে ব্যবসা, যারা সমুদ্রে তিমি শিকার করতে যায়, এটাকে অনেকে ভালোভাবে দেখে না। মনে করে যে আহ, কসাইরা যেমন গরু ছাগল কিনে এনে বিক্রি, জবাই করে বিক্রি করে, হোয়েলিংটাকে এরকম ভাবে দেখে। Yet, this is an important business as shown by the Dutch. কিন্তু ডাচ, সেই নেদারল্যান্ডের অধিবাসীরা, নেদারল্যান্ডের কথা মনে আছে? আমাদের রাইটারের বাবা মা
কি ছিলেন, নেদারল্যান্ডের অধিবাসী ছিলেন, অ্যালান ম্যানভিল অ্যান্ড গ্রেভস, গ্রেভস। সো ডাস, এই কিন্তু এই ডাস মানুষদের কাছে এটা অন্যরকম একটা প্রফেশন। তারা এটাকে বুচারি হিসেবে দেখে না, কসাইখানার মতো দেখে না। হু হ্যাভ অ্যাডমাইরার্স অফ দেয়ার ওয়েডিং ফিটস, তাদের ফ্লিটস, এই যে আম, একসাথে অনেকগুলো জাহাজ যখন সমুদ্রে তিমি শিকারে যায়, সেটাকে বলছি আমরা ফ্লিট। এই ফ্লিটটাকে তারা অনেক প্রশংসা করে। দ্য ল্যাভিশ এক্সপেন্সেস bestowed on whaling fleets by Louis the 16th. লুইস দ্য 16 এই জন্য এই ফ্রান্সের রাজা অনেক টাকা খরচ করেছিলেন এই হোয়েলিং ফ্লিটের ব্যাপারে। ইসমাইল refutes the claim that the whaler has no famous author or chronicler by citing John. Actually, ইসমাইল বলছে যে আসলে এই যে হোয়েলিং যে বিজনেস, এটা নিয়ে লেখার মানুষ খুব কম, এই জন্য পৃথিবী কম জেনেছে, সো এর সম্পর্কে খুব একটা মানুষ জানে না। Who wrote the first the account of the Leviathan, যে প্রথম এই লেভিয়াতান সমুদ্র দানব, হোয়েল সম্পর্কে কেউ যে কখনো লিখেছে, তার মানে সমুদ্রে যত প্রজাতি আছে তার থেকে সবচেয়ে বড় হলো এই লেভিয়াথান, হোয়েল। এই হোয়েল সম্পর্কে অনেকে যে লিখেছে, এটা ইসমাইল স্বীকার করতে রাজি না, এবং লেখে নাই বলেই এই সমুদ্র দানব তিমি সম্পর্কে অনেকে অজানা, এবং হোয়েলিং বিজনেসটাকে ওই জন্য নেগেটিভলি দেখা হয়। There is dignity in whaling, an imperial profession. Ismail calls a whale ship his yell and his harvest. Louis the 16th, ফ্রান্সের সর্বশেষ রাজা ছিলেন before the French Revolution, and after that the monarchy was established. So, on the primary reasons that Moby Dick is considered a paramount of American literature is its stylistic ambition, and the novel encompasses a wide range of genres and that shifts wide range of genres and shifts in and out of them while interrupting the narrative. Here, Manville abandons the actual plot of the novel to indulge in an argumentative essay concerning the merits of whaling. এখানে মবি ডিক লেখার সময় ইসমাইল বিভিন্ন ধরনের আহ, স্টাইল অ্যাপ্লাই করেছেন। এই জন্য এই মবি ডিককে ধরা হয় আমেরিকান লিটারেচারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পাঠ হিসেবে। এবং okay, and in terms of the novel as a whole, this chapter serves to equate whaling with the something larger and more significant through the allusion of the Louis the 16th and Jonah. Jonah, who is Jonah? Jonah হচ্ছে ইউনুস নবী। After being swallowed by the great fish for 3 days, he repented and obeyed and caused the city to repent. Yet he was left bitter over God's mercy to his enemies. এই যে জোনা হচ্ছে খ্রিস্টানিটিতে জোনা বলা হয় কাকে? এই ইউনুস নবী। এবং এই যে ইউনুস নবী হচ্ছে তিমির পেটে গিয়েছিলেন। কেন? ইউনুস নবী হচ্ছে আহ গডের কমান্ড ফলো করেন নাই, বিধায় তিমি মাছ তাকে খেয়ে নিয়েছিলেন, এবং তারপর থেকে সেখান থেকে বের হয়ে এসছিলেন 3 দিন পরে, যখন উনি অনুতপ্ত বোধ করেছিলেন। এজন্য ইসমাইল বলছে সমুদ্র যাত্রা আমার কাছে ইয়েলে পড়ার মতো এবং হার্ভার্ডে পড়ার মতো। হার্ভার্ড এবং ইয়েলে পড়লে যেমন বিশ্বের সমস্ত নলেজ সম্পর্কে জানা যায়,
সেই রকম সমুদ্র যাত্রা করলে বিশ্ব ব্রহ্মাণ্ড সম্পর্কে একটা আইডিয়া নেওয়া যায়। The numerous differences of the whale and the Leviathan have certain significance as a political context as well. Recalling the title is a famous political tract by Thomas Hobbes, and in which he names the machinery of a state is Leviathan. যে টমাস হোবস একটা লেখা লিখেছিলেন, সেখানে বলছে একটা দেশের যে শাসন ব্যবস্থা এটাকে উনি লেভিয়াথানের সাথে তুলনা করেছেন। কেন তুলনা করেছেন? কারণ শাসন ব্যবস্থা যেমন তিনি যেমন ইচ্ছাধীন যে জায়গায় খুশি সে জায়গায় যাই রাজত্ব করে, হ্যাঁ, যখন যে জাহাজের ইচ্ছা হয় সে জাহাজকে উল্টায় দেয়, সেরকম এই মেশিনারি মানে স্টেট পলিটিক্স, এই স্টেট পলিটিক্স হচ্ছে এই লেভিয়াথানের মতো। একটা দেশও যখন হচ্ছে ডিক্টেটর হয় তখন এই ইচ্ছা রকম এরকম করে কাজ করতে পারে। The allusion give added significance of the whaling mission, imbuing it the political and the social connotation that will become more clear as the novel progress. So that is. Ismail notes that the same whale used for the coronation of the kings in the sperm whale. এবার ইসমাইল আরো বলছে যে করোনেশনের সময় রাজ্যাভিষেকের সময় এই স্পার্ম ওয়েল ব্যবহার করতে হয়। কেন? আনম্যানুফ্যাকচার স্পার্ম ওয়েলটা হলো যে তেলগুলো আমরা যে তেল মেশিনে ব্যবহার করি, গাড়িতে ব্যবহার করি, সেই তেলগুলো হচ্ছে ম্যানুফ্যাকচার। কিভাবে ম্যানুফ্যাকচার? যেমন প্রথমে খনি থেকে সংগ্রহ করা হয়, তারপর এখানে অনেক প্রসেসের পরে আসে। কিন্তু এই স্পার্ম ওয়েল, যেই ওয়েল কিনা পৃথিবীর মাথার কাছে একটা সাদা পদার্থ, ওয়েলি পদার্থ, এটা দিয়ে রাজ্যাভিষেক করা হয়, কারণ এটা হলো unmanufactured and unpolluted states. That is, Starbuck is a native of the Nantucket and a Quaker by descent. He is quite thin and which seems to be condensation of the man, who is by no means ill-looking. He is no crusader after Paris, for in him courage is not a sentiment but a thing that is useful. এই স্টারবাক হচ্ছে যে নানটুকেট এলাকার বাসিন্দা এবং এই কুইকার। কুইকার কি? কুইকার হচ্ছে, কুয়েকার হলো একটি বিশেষ প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান সম্প্রদায়ের অংশ, যারা আহ যারা যারা শান্তিবাদী, কঠোর পরিশ্রমী এবং তিমি শিকারের ব্যবসার সাথে গভীরভাবে যুক্ত ছিলেন, তাদেরকে বলা হয় কোয়েকার। এই আমাদের যে স্টারবাক, এটা হলো ফার্স্ট, উনি হলো ফার্স্ট মেড। ফার্স্ট মেড মানে হলো আহাবের পরের ব্যক্তি। এই আহাবের পরের ব্যক্তি স্টারবাক, তাকে বলছে যে উনি একজন নানটুকে ডাকছে ওনাকে কোয়েকার। এবং তার মধ্যে এমন কিছু আছে, তার মধ্যে শক্তি আছে, আহ কঠোর পরিশ্রম করার মানসিকতা আছে, এবং তিনি শিকারকে উনি একটা প্রফেশন হিসেবে নিয়েছেন। সো হি ইজ গুড এবং হি ইজ অ্যান আইডিয়াল পার্সন। Ismail posits that man in the ideal, so noble and sparkling that over any ignominious blemish in him, all his fellows should run through their justiest robes. Actually, anybody would not claim about the blemish. কেউ তার বিরুদ্ধে দুর্নাম বা প্রতিরোধ করতে পারবেন না। Okay? Starbuck served as a contrast to the grand and obsessive Ismail. ইসমাইলের সাথে একটা তুলনা করা হয়েছে। He is more rational and grounded than Ismail. A man pared down to his most basic values and ideals. একজন মানুষ স্টারবেক, তার মধ্যে বেসিক আইডিয়াস, এথিক্স, মরালিটি, হিউম্যানিটি সবগুলোই আছে। In some sense, Starbuck represents efficiency and rationality. Efficiency তিমি শিকারের যেমন তার একটা দৃঢ়তা এবং শক্তি আছে, সেরকম তার মধ্যে আছে রেশনালিটি, মানে যুক্তি, কোনো কিছু যুক্তি দিয়ে খণ্ডন করার মতো একটা ইচ্ছা, অভিপ্রায় এবং করতেও উনি চায়, এটা তার মধ্যে আছে। The qualities in Starbuck foreshadows later conflict between Ahab and Starbuck. পরবর্তীতে আমরা দেখবো যেমন আহাব হচ্ছে অবসেসিভ, একগুঁয়েমি, জেদি, সে তিমি শিকার করবেই এবং কোন তিমি শিকার করবে? হোয়াইট হোয়েল করবে। কিন্তু সেই অবস্থায় স্টারবাক হচ্ছে লজিক্যাল, বলবে যে নো, আমাদের এখন যে অবস্থায় আছে আমরা স্বীকার করতে পারবো না। সো এই আহাবের কন্ট্রাস্ট হলো হচ্ছে এই স্টারবাক, ফার্স্ট মেট। এরপরে আরেকজন ক্যারেক্টার স্টাফ। স্টাফ ইজ দ্য সেকেন্ড মেট অফ দ্য ভয়েস। তার মানে ফার্স্ট মেট কে? স্টারবাক। সেকেন্ড মেট হলো স্টাফ। A native of Cape Cod and a happy go lucky,
ইনার কোনো ইচ্ছা, মানে কোনো কিছু নিয়ে চিন্তা নাই। সমুদ্র যাত্রার মধ্যে যত ভয় লুকায়িত, এর মধ্যে যে এফিকেসি দরকার, শক্তি দরকার, সাহস দরকার, উনি একজন আছেন হ্যাপি গো লাকি, কোনো উদ্বেগ নাই। হ্যাঁ, বেপরোয়া, যেমন খুশি, আজকে এখানে যাচ্ছে, কালকে ওখানে, সবার সাথে হাসি খুশি ভাবে কথা বলছে। কেউ যে কোনো কিছুই প্রশ্ন করুক না কেন, হ্যাঁ, তাকে হচ্ছে আহ, হাসি মুখে উত্তর দিচ্ছে। এইরকম আমাদের একজন ক্যারেক্টার, তিনি হলো সেকেন্ড ম্যান, তৃতীয় প্রধান, মানে ক্যাপ্টেন আহাব, তারপরে স্টারবাক, তারপর হলো স্টাফ। হি ইজ গুড হিউমার, ইজি অ্যান্ড কেয়ারলেস, দেয়ার ইজ নো টেলিং হোয়াট হি থট অফ ইট। তো বৃত্ত সম্পর্কে তার কোনো ভ্রুক্ষেপই নেই, কোনো উদ্বেগই নেই, চিন্তাই নেই। And Ismail wonders how he can remain so easygoing and unfearing. Ismail attributes it to a path to his smoking. The third mate of the ship is Flax. এই স্টাইলের পরে আরেকজন আমরা ক্যারেক্টার দেখলাম, ফ্ল্যাক্স, a native of Martha's Vineyard, who is very pugnacious কনসার্নিং ওয়েলস। হ্যাঁ, এই ওয়েল সম্পর্কে সবসময় সে, তার একটা খিটখিটে মেজাজ। হ্যাঁ, সে হোয়েল সম্পর্কে কেউ কিছু বলবে এবং হোয়েলকে অ্যাটাক করবে, এরকম সবসময় একটা ঝগড়াটে স্বভাবের হচ্ছে এই ফ্ল্যাক্স। স্টারবাক, ফ্ল্যাক্স এন্ড স্টাফ আর মোমেন্টাস ম্যান। কিউকুয়েক ইজ সিলেক্টেড অ্যাজ এ স্টারবাক হারপুনার। প্রত্যেক প্রত্যেক ফার্স্ট মেডের সাথে একজন হচ্ছে হারপুনার থাকবে। তাহলে স্টার বার্কের সাথে থাকবে হচ্ছে কিউকুয়েক, যার সাথে আমাদের আগেই পরিচয় হয়েছে। টেস্টেগো থাকবে হচ্ছে is an Indian from the Martha's Vinegar, is the harpooner of Staff. স্টাফের সাথে থাকবে হচ্ছে টেস্টিগো। And the third harpooner is Dago, a gigantic black man from Africa who still retains his barbaric virtues. According to Ismail, islanders make the best whaleman. হ্যাঁ, এই আইল্যান্ডার্স মানে আফ্রিকান এই জাইগেন্টিক যে ম্যান ডেগো, ইনি হবে ফ্লাক্সের হচ্ছে হারপোনার। এবং ইসমাইল বলছে যে তারা আসলে ভালো জাইগেন্টিক হারপোনার হয়। কমন কন্টিনেন্ট অফ দ্য ম্যান লিভিং অন দ্য সেপারেট কন্টিনেন্ট অফ ইটস ওন। So Manville adds greater depth of the character who make up the crew of the Patriot in the chapter. Uh, chapter 38. Aha. For several days after leaving Nantucket, nothing is seen of Captain Ahab. The seclusion of Ahab begins to disturb Ismail, who remembers Elijah's diabolical trends about him. Still, Ismail conceded that their three battered chief officers could not be found on the ship. Captain Ahab finally appears on deck one day. ইসমাইল অধৈর্য হয়ে গিয়েছে, আমাদের ক্যাপ্টেন আহাব কোথায়? যেহেতু এলিজা তার সম্পর্কে একটু মন্তব্য করেছিল, এরপরে একদিন হঠাৎ করে ক্যাপ্টেন আহাব ডেকে আসলেন, বিয়ারিং নো সাইন্স অফ ইলনেস এন্ড লুকিং লাইক আ ম্যান কাট অ্যাওয়ে ফ্রম দ্য স্ট্রেপ। হ্যাঁ, মনে হচ্ছে তার মধ্যে কোনো আহ, তার মধ্যে কোনো অসুখের কোনো লক্ষণ নেই। মনে হচ্ছে একদম একটা মানুষ যার কিনা একটা গাছের মতো দাঁড়িয়ে আছে, তার যার কাণ্ড থেকে কাটা হয়ে। হি সিমস টু বি মেড অফ সলিড ব্রঞ্জ, একদম তামাটে গঠন, আমরা যেটা বলি না যে পিটা শরীর। হ্যাঁ, মনে হচ্ছে তামা, এবং পিওর তামা, সলিড ব্রঞ্জ। হ্যাঁ, আপনারা পাউন্ড দেখলে হচ্ছে, পাউন্ড হচ্ছে ব্রঞ্জের তৈরি। হ্যাঁ, আমাদের কয়েন গুলো, বাংলাদেশে যে কয়েন গুলো, এগুলো সিলভার। হ্যাঁ, আর পাউন্ড যদি দেখেন সেটা হলো তামা। সো সলিড ব্রঞ্জ, দেয়ার ইজ আ সিলিন্ডার রড লাইক মার্ক অন হিজ ফেস। তার মুখের মধ্যে মনে হচ্ছে শক্ত লোহার মতো একটা অ্যাপিয়ারেন্স, ছবি ফুটে উঠেছে। দ্যাট অ্যাপিয়ার্স branded upon him. Ahab stands on an ivory leg, fashioned from the bone of a sperm whale's jaw. একটা আইভরি লেক, তিমির দাঁত দিয়ে বানানো হয়েছে, এই লেকের উপরে ভর করে দাঁড়িয়ে আছে। Ahab gives an appearance of the fortitude, but soon withdraws into the cabin. একটু দেখা দিয়ে উনি আবার ক্যাবিনে চলে যান। After that morning, he is visible every day to the crew and eventually becomes a little genial and less uh, recluse. আস্তে আস্তে প্রতিদিন এবার ক্যাপ্টেন আহাব জাহাজে আসতে আসতেন, এই ক্রুদের সাথে কথা বলা শুরু করলেন। In one instance, he even appears to give what in another man would be considered a smile. হ্যাঁ, এই যে প্রতিদিন আসেন কিন্তু কেউই তাকে হাসতে দেখেন না। তার মানে
এর আগে স্টারবার্গকে তুলনা করা হয়েছিল একটি লজিক্যাল রেশনাল মানুষ হিসেবে, ফাসিনেট জিনিস। কিন্তু এখানে ক্যাপ্টেন আহাবকে তুলনা করলেন ম্যানভিল হচ্ছে আয়রনের সাথে, তামার সাথে। তার মানে আয়রন মানে তামা, এগুলো হচ্ছে কি মানুষ না, এটা একটা শক্ত পদার্থ। তার মানে ক্যাপ্টেন আহাবের মধ্যে যে মানবিক গুণাবলীগুলো এগুলো কম, এবং তার একটা ইন্ডিকেশন একটু দিয়েছেন। অনেকদিন উনি জাহাজে এসেছেন, কিন্তু এক সময় একজন বলতেছে যে তার মুখে একটা হালকা হাসির রেখা আমরা দেখতে পেয়েছি। হ্যাঁ, Ahab finally receives an introduction in the chapter after a long period of foreshadowing by Manville, in contrast to the portrayals of the all, in contrast to the portrayal of the other ships. Portrayal of the other ship officers by Manville. The description of the Ahab focuses on the qualities and are inhuman and even mechanical. Eh? He has been compared with bronze, he has been compared with iron. And there are few details akin to those given for Stubb and Starbuck, which emphasizes their personalities and ideals. Instead, Manville gives a basic physical description of Ahab that compares him to the largely inhuman and inanimate objects. The basic impression that Manville gives of Ahab is one of the durability. Bronze, তামা কিন্তু সহজে নষ্ট হয় না। এই ক্যাপ্টেন আহাবও সেরকম সহজে নষ্ট হবে না। ডিউরেবিলিটি। আহাব is a man who shows a few basic human characteristics. কখনো হাসে নাই, কম কথা বলে, মাঝে সাঝে আসে, আবার দাঁড়ায়, আবার চলে যায়। Basic human characteristics instead has been chiseled and formed by the whaling experience. মনে হচ্ছে যে তাকে হচ্ছে এই whaling কৃমি শিকারের জন্যই মনে হয় তাকে খোদাই করে বানানো হয়েছে। কাকে? ক্যাপ্টেন আহাবকে। His ivory lake is a significant aspect of his character, demonstrating both his somewhat inhuman quality to Ahab as well as showing that the whale is an inseparable part of Ahab himself, literally part of his body. আসলে হোয়েলের দাঁত দিয়ে হচ্ছে তার পা বাড়ানো হয়েছে, এটা বোঝাতে যে আসলে হোয়েল হচ্ছে একটা, তার সাথে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ তার আহাবের শরীরের। And then we see some days elapse. কিছুদিন অতিবাহিত হলো। The people reaches the bright Kyoto Springs in the tropics, এবং ইকুয়েডরের যে উজ্জ্বল বসন্তকালে সেই তাদের চেকুট জাহাজটা প্রবেশ করলো। Every 24 hours at night, Ahab would aid the sailors with the rope and touch of humanity in him. When Stubb makes a joke at Ahab's expense, Ahab sharply reprimands him and calls him a donkey, or then a mule. He finally kicks Stubb. Stubb wonders how Ahab seems to sleep only 3 hours at night, and says that Ahab is afflicted with what some fox ashore call a conscience. And Stubb admits that coming afoul of that old man has a sort of turned me wrong side out. এই যে ক্যাপ্টেন আহাব এখন রেগুলারলি আসেন এবং সেই ক্রুদের হচ্ছে একটু দড়ি আগায় দেন বা একটু ছোটখাটো হিউম্যানিটি কাজ টাজ করে আগায় দেন, তখন আহাব এই স্টারবাক একটু যোগ করলো যে হ্যাঁ, ক্যাপ্টেন আহাবের মধ্যে মনে হয় কনসায়েন্স বলে কিছু একটা ছিটাফোঁটা আছে। হ্যাঁ, এটা বলার পরে তাকে সে কি করলো, একটা কিক করলো। প্রথমে ডানকি বললো, তারপরে মিউল বললো, তাকে হচ্ছে কিক করলো। হ্যাঁ, তার মানে এটা কম্বিনেশন অফ। এবং তারপরে কি হলো, এখানে আসল জায়গাটা যে এই ক্যাপ্টেন আহাব সারা 24 ঘন্টার মধ্যে অনলি 3 ঘন্টা ঘুমায়, আর সমস্ত 21 ঘন্টায় জেগে থাকে। এই জন্য স্টাফ বলছে, হাউ ইট ইস পসিবল আ ম্যান উইল পাস হিজ ডেজ sleeping only 3 hours. The occasion details marking Ahab's friendly and cordial behavior serves to the humanize Ahab, but instead to emphasize how separate and distinct he remains from the rest of the crew. এখানে কিছুটা হিউম্যানিটি টাচ ক্যাপ্টেন আহাবের মধ্যে দেখলাম, কিন্তু অন্য ক্রুদের থেকে উনি আলাদা। Whenever he performs a kindly action, it is a departure from his conventional behavior and thus notable. More appreciate to Ahab's demeanor
is his stern treatment to staff, which instills a great fear and loathing in him. Melville even portrays Ahab as a person who does not even need to follow conventional human behaviors, living on purely innocent. However, Staff draws an interesting conclusion from his behavior by Ahab, finding that this is evidence that Ahab has a conscience. And that suggests that particular human qualities may exist within Ahab. কিছু কিছু human qualities তার মধ্যে আছে। When Staff had departed, Ahab stands leaning over the bulwarks, where he remarked while he remarks that smoking no longer suits. He tosses the lighted pipe into the sea, then paces around the ship. এই সময় জাহাজের যে সাইড ওয়াল প্রতিরক্ষা প্রাচীরের হেলান দিয়ে জাহাজ এক দৃষ্টিতে তাকিয়ে আছে স্টাফ হলো আহাব তাকিয়ে আছে and there he remarks that's যখন মনে হলো যে সেখানে দাঁড়িয়ে স্মোক করছে পাইপ খাচ্ছে হ্যাঁ মনে হলো যে এই স্মোকিং করে তার ভালো লাগছে তখন সেই স্মোকিংটা আকাশে ছুঁড়ে ছুঁড়ে মেরে জাহাজে হাঁটা শুরু করলো Manville demonstrated Ahab's power and influence over his crew through the effect that Ahab has no on staff, who is shaken by the confrontation with Ahab. The this bolsters the idea that Ahab is a fearsome man not to be opposed, not only because of his physical and direct influence over others, but also because of his psychological stress. হ্যাঁ এই যে একটা মানুষ যে 3 ঘন্টা ঘুমায় 24 ঘন্টার মধ্যে হ্যাঁ তার আসলে একটা সাইকোলজিক্যাল স্ট্রেস আছে এই স্ট্রেসটার কথাই মেনশন করেছে হচ্ছে আমাদের রাইটার সাইকোলজিক্যাল স্টেটস হ্যাঁ সাইকোলজিক্যাল স্ট্রেস দ্যাট প্লেস অন আহাব is capable of creating a sense of turmoil and unease in staff who finds no solace for the anxiety concerning Ahab. আহাবের মধ্যে একটা সবসময় সাইকোলজিক্যাল টেনশন কাজ করে এটার উপরেই ব্যাখ্যা করেছেন হচ্ছে আমাদের রাইটার ম্যানভিল Staff tells Flax that he dreamed that Captain Ahab kicked him with his ivory leg, and when he tried to kick back, he kicked Ahab's leg right off. Staff muses on the difference between a living leg and a false leg. এখানে স্টাফ একদিন চিন্তা করতে বলতেছে যে সে একদিন স্বপ্নে দেখতেছে এবং এই স্বপ্নের কথা কার সাথে গল্প করছে ফ্ল্যাক্সের সাথে তিনি কিনা হলো থার্ড মেট তাকে বলছে যে আমি একজন স্বপ্নে ক্যাপ্টেন আহাবকে দেখছি এবং ক্যাপ্টেন আহাব তার আইভরি পা দিয়ে আমাকে লাথি দিল তখন আমিও তার পায়ে একটা লাথি দিলাম লাথি দেওয়ার সাথে সাথে তার পাটা খুলে গেল এখানে এটা তুলনা করা হচ্ছে যে আসলে অ্যাকচুয়াল লিভিং লেগ এন্ড দ্য আদার্স লেগের মধ্যে যে পার্থক্য সেটা হচ্ছে তুলনা করা হয়েছে Flax tells him that a kick from the Ahab bestows honors akin to a slap by a queen. একটা একটা রানী যেরকম কি করে হ্যাঁ ফ্ল্যাক্সকে স্টাফ বললো যে হচ্ছে তাকে যে লাঠি দিয়েছিল ক্যাপ্টেন আহাব এটা মনে হচ্ছে তার কাছে একটা অনার হ্যাঁ Manville continues to elaborate the theme of Ahab as inhuman through this chapter, in which it establishes the difference between a living leg and a false one, finding a strike by a living one to be far more insulting, and than being hit by a wooden leg. The title of the chapter, Queen Mab, refers to the famous soliloquy in Shakespeare Romeo and Juliet by Mercutio, in which he speaks of the fairy queen who visit person in initial dreams in him. রোমিও জুলিয়েটের মধ্যে একটা ক্যারেক্টার আছে সেখানে হচ্ছে এখানে কুইন ঘুমের রানী তাকে ভ্রমণ করে তার মধ্যে স্বপ্ন দিয়ে দেয় দিস টাইটেল ইজ দ্য আইরনিক এন্ড কনসিডারিং কুইন ম্যাপ soliloquy refers to dream to romance with staff instead while staff instead has Bijah dreams of the revenge. Cytology, the study of the whales. এই সমুদ্র বিজ্ঞান সমুদ্র বিজ্ঞানকে বলা হয় সিটোলজি তিমিবিদ্যা অথবা সমুদ্র বিজ্ঞান the subject has been lengthily landed by the numerous authors including Captain
Scoresby, the best explaining authority on the Greenland whale. এই যে সিটোলজি নিয়ে যে একটা ব্যাখ্যা, এই ব্যাখ্যা সম্পর্কে একজনই লিখেছেন বই, যার নাম হলো আহ, আহ, যার নাম হলো ক্যাপ্টেন স্কটসবি, এবং ইনি গ্রিনল্যান্ড এলাকার আশেপাশে যে হোয়েল গুলো পাওয়া যায় তাদের নিয়ে লিখেছেন। There are only two books that pretend to put the living sperm whale as their subject and succeeded at the task. মেলভিন বলছে যে আসলে দুইটা বই লেখা হয়েছে যারা এই স্পার্ম হোয়েলকে নিয়ে বই লিখেছেন, by Benedict and by Bennett and by Bliss, both surgeons of English whale ship. এই দুজনেই হচ্ছে ইংল্যান্ডের যে হোয়েল শিপের ডাক্তার ছিলেন, তারা এই হোয়াইট হোয়েলকে নিয়ে দুইটা বই লিখেছেন। ইসমাইল ফাইনালি ডিফাইন্স আ হোয়েল অ্যাজ আ স্পাউটিং ফিশ, স্পাউটিং স্পাউটিং ফিশ উইথ আ হরিজন্টাল টেল। হ্যাঁ, এরপরে বলছেন যে আসলে ইসমাইল বলছে যে এর একটা টেল হচ্ছে হরিজন্টাল। হ্যাঁ, টেলটা হচ্ছে এরকম। অন্যান্য মাছের, রুই মাছের টেল কি থাকে, বডির সাথে হচ্ছে এরকম সমান থাকে, এরকম সমান থাকে, কিন্তু তিমির টেলটা হচ্ছে হরিজন্টাল, সবসময় এরকম থাকে। হ্যাঁ, এটা দিয়ে সে হচ্ছে জাহাজ পানি তৈরি করতে। হরিজন্টাল টেল, গোয়িং ব্যাক টু দ্য ক্লেম অফ দ্য জোনা অ্যান্ড দ্য হোয়েল ইজ আ ফিশ। জোনা আমরা ইউনুস নবীর কথা শুনেছি, অ্যান্ড দ্য ফিশ। Ismail discusses the difference between the various whales, noting each type of the characteristics of the respective types of whale. এই যে বিভিন্ন ধরনের যে হোয়েল আছে, সাদা, কালো, নীল, হলুদ, হ্যাঁ, বিভিন্ন ধরনের যে হোয়েল আছে, এই হোয়েল নিয়ে বিভিন্ন বর্ণনায় এই 32 চ্যাপ্টারে উনি দেখিয়েছেন। এবং কিভাবে সম্ভব একটা একজন রাইটারের ক্ষেত্রে, যে কিনা একজন স্কুল টিচার ছিলেন, হ্যাঁ, ফার্মে কাজ করেছেন, হ্যাঁ, ব্যাংক ক্লার্ক হিসেবে কাজ করেছেন, তার পক্ষে তিনি সম্পর্কে, তিনি বিজ্ঞান সিটোলজি সম্পর্কে এত কিছু যে জানা সম্ভব, সেটা এই নভেল না পড়লে বোঝা যাবে না। Okay, so Manville once again abandons the narrative of the novel to adopt a different stylistic tone for Moby Dick. The novel now shifts to a scientific discourse on the study of the whales in an attempt to elucidate their practical characteristics. The effect of the description of the cytology, however, has an opposite effect. Instead of giving a clear indication of the sperm whale, the chapter on cytology contributes the idea and the sperm whale is something difficult to study and define. This lends credence to more symbolic definition of the whale, that is the novel title's character. Since it is more difficult to define the whale in scientific terms, the whale thus lends itself the more vague and creative symbolism. যেহেতু তিমিকে আসলে ব্যাখ্যা করা যাবে না এবং ডিফাইন করা যাবে না, একটা মিস্টিরিয়াস ক্যারেক্টার, হ্যাঁ, এর ফিচার্স, ক্যারেক্টারিস্টিক্স এবং এর ক্যাটেগরি দিয়ে এটা হলো একটা পিওর সায়েন্স বলতে পারি, যে সিটোলজি, যেটা হচ্ছে ম্যানফিল এখানে এবং এবং এই পিওর সিটোলজি অ্যান্ড মিস্ট্রি তিমি সম্পর্কে বলার পরে উনি আসলে বলছেন যে যে তিনি যেহেতু একটা মিস্টিরিয়াস, হ্যাঁ, মিস্টিরিয়াস, যেহেতু হচ্ছে একটা প্রাণী, এই জন্য এটা কি করে, ইট ইজ মোর ব্রেক অ্যান্ড ক্রিয়েটিভ সিম্বলিজম। এই জন্য তিমিকে নিয়ে একটা ক্রিয়েটিভ সিম্বলিজম, হ্যাঁ, যেটা আমরা বলছি যে তিমির মধ্যে ইজ এ পার্ট অফ নেচার, লেভিয়াথান সমুদ্র দানব। আর এই সমুদ্র দানব যদি নেচারের মধ্যে, যদি পাহাড়ের মধ্যে, যদি অ্যান্টার্কটিকার যে বিশাল বরফ রাশি আছে, এর মধ্যে যদি হচ্ছে গডের এক্সটেনশন থাকে প্যান্থিজমের মধ্যে, তাহলে তিমির মধ্যে কি গডের এক্সটেনশন থাকতে পারে না? ওকে, সো দ্য ক্রিয়েটিভ সিম্বলিজম দ্যাট ক্যান বি টার্ম উইথ দ্যাট idea of Leviathan that Herman Melville put. So in the days of the Dutch fishery, the chief harpooner of the Spitzbergen reigned supreme. In the American fishery, is not only an important officer in the boat, but under certain circumstances, the commander of the ship's deck, Captain Ahab, tends to mark himself behind the form and the wishes of the sea. Form and wishes of the sea. For he has an intellectual superiority that can manifest itself in an irresistible dictatorship. Ahab moves among the two in all his non-crooked firmness and shagginess. In the chapter, Manville contributes additional information concerning the operation of the whaling ship and its hierarchy. অফিসারদের মধ্যে hierarchy কে কার পরে এটা নিয়ে কথা বলেছেন।
At noon, Dog Boy, the steward, announced dinner for the ship officers. Ahab presides over the table like a mute sea lion surrounded by the differential cups. এখানে একদিন একটা ডিনারের ব্যবস্থা হলো এবং সেখানে ডিনারে এসে আহ, সবাই খেতে বসলো and the table is silent. অফিসারদের এখানে খেতে বলা হয়েছে, কেউ টেবিলে কথা বলছে না, because Ahab forbade conversation. It is only that he is silent. আহাব সবাইকে কথা বলতে নিষেধ করেছে তা না। সবাই খাচ্ছে, কেউ কথা বলছে না। আহাব কথা বলছে না দেখে কেউ কথা বলছে না। ফ্ল্যাশ is the last person down on the table and the first one to leave. ফ্ল্যাক্স যেটা হলো কিনা থার্ড মে, হ্যাঁ, যার হচ্ছে তিনি সবার শেষে আসলেন আবার সবার আগে চলে গেলেন। Since Flax had become an officer, he had never known what it was to be otherwise than hungry, more or less. For what he eats does not relieve his hunger as keep as immortal to him. In contrast to the captain's table is the captain's table where everyone else eats. Dark Boy seems tensed while serving Quebec and Testego. Ahab seems no exception in the most American whale captains who believe that the ship's cabin belongs to them. So this is a dining table. এই ডাইনিং এ তারা খাচ্ছে, কেউ কোনো কথা বলছে না। Particularly the inhuman qualities of the Ahab manifest themselves in strange and surprising ways. Despite his dictatorial streak and fearsome manner, he has no hierarchical sense of social priority or social arrogance. Mental thus makes an important distinction, finding Ahab to be inaccessible, not because he considers himself as a social superior to the class, but because he is not a part of the group. হ্যাঁ, এই যে ক্যাপ্টেন আহাব যে নিজেকে আলাদা করে রাখে, আসলে তাকে এভাবে মেলভিল দেখাতে চেয়েছে যে উনি নিজেকে সুপিরিয়র ভাবে না। আসলে উনি আলাদা করে রাখে, উনি তো হচ্ছে আসলে ক্রু না, ফার্স্ট মেট যারা কিনা, সেকেন্ড মেট, থার্ড মেট, ফ্ল্যাক্স, স্টারবার্গ, এরা যে কাজটা করে তার থেকে ওদের কাজটা আলাদা, এই জন্য উনি আসলে আলাদা করে রাখেন। তার মধ্যে যেই ডিক্টেটরশিপ স্টেট অফ ফিয়ারসাম ম্যানার, এটাকে কিছুটা মিটিগেট করতে চেয়েছেন হারবার্ট মেলভিল এখানে। In the most American whalemen, the mastheads are manned almost simultaneously with the vessels leaving her port. There is a long history of the masthead dating back to the Egyptian. Ovid of Nantucket tells that in the early times of the whale fishery, before ships were regularly launched in pursuit of game, people of Nantucket erected spars along the seacoast of the lockouts, but this custom has now become obsolete. There is unfortunate whale ships unprovided with crew's nest, the little tents or pulpits that protect the whaler from the inclement weather. The chapter is another instance of the Manville abandons the narrative of the employer different style of writing. He once again returns to the historical view of whaling. এই যে তিমি শিকারের যে মধ্যে যে ইতিহাস, কখনো উনি সায়েন্সকে টেনে নিয়ে আসছেন, কখনো ইতিহাসকে টেনে নিয়ে আসছেন, কখনো রিলিজিয়াস সিম্বলিজম এন্ড অ্যালিগরিকে টেনে নিয়ে আসছেন। দ্যাট ইজ দ্য stylistic features of Herman Melville Maverick, and for this reason, that novel has become a paramount of American literature. যদিও তার জীবদ্দশায় সেটা হয়নি, পরে হয়েছে। Ahab ascends the cabin gangway to the deck and paces as usual, and his pacing has made dents that look deeper and deeper. Stubb remarks to Flax that the kick that in him pecks the shell. It will soon be out. Ahab asks the man what they will do when they see a whale, as if building up their energy for the task at hand. হ্যাঁ, এখানে জিজ্ঞাসা করলো যে তারা যদি টিভি দেখতে পারে তাহলে কি বলবে, কি করবে, তিমি দেখতে পারলে তারা কি রিয়াকশন দিবে, এই জিনিসটা জিজ্ঞাসা করতো কাকে, এই ক্যাপ্টেন আহাব। তখন উনি কি বলছেন, he tells the crew that whichever one raises Ahab, a white-headed whale with a wrinkled brow and a crooked jaw, will have an ounce of gold.
তখন ক্যাপ্টেন আহাব ঘোষণা করলো, যে প্রথম হোয়াইট হোয়েল দেখতে পারবে, হ্যাঁ, তাকে 1 আউন্স গোল্ড পুরস্কার দেওয়া দেওয়া হবে। Testago asked Ahab if this white whale is one called Moby Dick. বলছি এই 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 সাদা তিমিটাকে কি আপনি মবি ডিক বলছেন? স্টারবার্গ আস আহাব, আহ স্টারবার্গ তাকে জিজ্ঞাসা করলো, ইফ ইট ওয়াজ দ্য মবি ডিক হু টুক আহাবস নেক, এটাই কি সেই মবি ডিক যে আহাবের পা কেটে নিয়েছে? এন্ড আহাব অ্যাডমিটস অ্যাট সাস, আহাব এটাই জিজ্ঞেস করলো যে হ্যাঁ। স্টাফ হুইসপার্স দ্যাট মবি ডিক স্মাইটস আহাব চেস্ট, হ্যাঁ, মনে মনে সব বললো ফিসফিস করে যে মবি ডিক শুধুমাত্র আহ ইসমাইলের পাই কেটে নেয়, তার হাতটাও কেটে নিয়েছে, তার মানে তাকে অমানুষ করে দিয়েছে, ইনহিউম্যান করে দিয়েছে, তার মধ্যে কোনো মানবিক গুণবলী নেই, 3 ঘন্টা ঘুমায়, কোনো হাসে না, একটা মেকানিক্যাল অ্যান্ড ব্রঞ্জ লাইক ফিগার, দ্যাট ইটস ডিংস মোস্ট ভাস্ট অ্যান্ড বাট হলো, হ্যাঁ, বলছে যে এটা, এর শরীরটা অনেক বেশি আহ, প্রশস্ত, হ্যাঁ, কিন্তু ভিতরে হচ্ছে শূন্য, হলো। Starbuck tells Ahab that his obsession with Moby Dick is madness. Ahab claims that all things are but must, but in each event there is some unknown reasoning. হচ্ছে যে প্রত্যেকটা জিনিস কর্মকাণ্ড আমরা যেটা দেখি, এখানে আবার ফিলসফি নিয়ে আসলে, যে আমরা যে জিনিসটা দেখি প্রত্যেকের মধ্যে একটা মাস্ক আছে এবং একটা হিডেন রিজন আছে। প্রত্যেক মানুষ যে কাজকর্মগুলো করে, প্রত্যেক জিনিসকে আমরা যেভাবে দেখি, প্রত্যেকের মধ্যে একটা হিডেন রিজন আছে, সিম্বলিক রিজন আছে। And man must strike through this mask. মানুষ এভাবেই কাজকর্ম করতে। ফর আহাব দ্য হোয়াইট হোয়েল ইজ দ্যাট মাস্ক। এটা বলছে যে হোয়াইট হোয়েলটাকে কি বলা যায়, ভিজুয়াল এক্সটেনশন অফ গড বলা হচ্ছে, নেচারের অংশ বলা হচ্ছে, লেভিয়াথান বলা হচ্ছে। এই লেভিয়াথানের সাথে তুলনা করা হচ্ছে একটা রাষ্ট্রের, পলিটিক্যালি তুলনা করা হয়েছে একটা পলিটিক্স এর সাথে, রাজার সাথে। হি সেজ দ্যাট that inescrutable thing is chiefly what I hate. বলছে কোন জিনিস দমনই ভেদ করা যায় না, এই জিনিস, এই রকমের জিনিসকে, এই হোয়াইট হোয়েলকে যে জয় করা যাবে না, তাকে যে ধরা যাবে না, তাকে যে মারা যাবে না, তাকে যে হত্যা করা যাবে না, এটা হলো, এটা যাবে না যে, এটাই হচ্ছে আমি হেট করি, হ্যাঁ। And that is the philosophy of America, হ্যাঁ, সুপার পাওয়ার, থিমস দ্যাট আই হেট অ্যান্ড ট্রুথ হ্যাজ নো কনফাইন্স, বলে সত্যের কোনো কোনো সীমারেখা নাই। In the chapter, Herman Melville first mentions the titular character of the novel with the white sperm whale. তার মানে হোয়াইট হোয়েলও, মবি ডিকও হচ্ছে এই নভেলের একটা ক্যারেক্টার, এখানে এটা বর্ণনা করা হয়েছে। And this lends credence to the idea that Moby Dick afflicts Ahab in the every personal way, striking not only his leg but also his mind and heart. তার মনকেও আঘাত করেছে। For Ahab, the defeat of Moby Dick will represent a personal redemption and a means of achieving purity and peace. Claiming that Moby Dick is the chiefly that I hate gives the whale greater significance for Ahab, who finds that the whale represents all of the mysteries of his life. তার জীবনের যত অস্পষ্টতা, the mystery, যে বিমূর্ততা, এই সমস্ত কিছুর জন্য এই হোয়েল দায়ী। This creates the interesting duality. The quest to find Moby Dick is therefore both an external conflict between Ahab and the whale, as well as the internal conflict within Ahab for the sense of peace and happiness. এই যে তার মধ্যে যে ইন্টারনাল একটা কনফ্লিক্ট, ডুয়ালিটি তার মধ্যে আছে, একে হচ্ছে সে প্রতিশোধ পরায়ণ এবং প্রতিশোধ নিতে চায়, আবার পাশাপাশি উনি পিস এবং হারমোনিও চান, এটাই হচ্ছে এর মধ্যে দিয়ে বোঝানো হয়েছে। Ahab sits alone in the cabin by the stern window, gazing outward. This chapter is told from the perspectives of Ahab, who claims that there was once a time when the sunrise nobly saw whispered. এখানে এক দৃষ্টি সমুদ্রের তাকে তাকিয়ে এখন আহাব বলছে যে এমন একটা সময় ছিল যেখানে সূর্যোদয়, প্রতিদিনের সূর্যোদয় আমার জীবনকে রঙিন করতো, মনকে রঙিন করতো, হ্যাঁ।
মনে হতো যে বনে নয় মনে মোর পাখি আজ গান গায়, এই দিনগুলো নাই, বাট নো মোর, এই দিনগুলো নাই। হি কনসিডার্স দ্যাট হি হ্যাড ডিয়ার্ড অ্যান্ড উইল। উনি চিন্তা করছে যে একসময় আমি কি করার জন্য না সাহস দেখিয়েছিলাম, ইচ্ছা করেছিলাম এসব করব, এসব করব, হ্যাঁ এসব করবো, প্রেমিকে স্বীকার করবো, এই সমুদ্র জয় করব। হোয়াট হি উইল ডু, বুঝেছেন? তিনি কি সেগুলো করতে পারবেন ভাবতেছেন মনে মনে। ডিসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট স্টারবার্গ মে থিংক হিম ম্যাড, তাকে পাগল হিসেবে চিন্তা করছে স্টারবার্গ। এন্ড আহাব কলস হিমসেলফ ম্যাডনেস, ম্যাডেন। So with Moby Dick yet and to appear, Manville develops the primary conflict in this section to be struggle to Ahab against his intense desire to defeat the whale. The eternal thoughts by Ahab are significant. মনে মনে যে চিন্তা করতেছে যে আসলে হ্যাঁ তার নিজের মধ্যেও তাদের যে, and from the demonstrate that Ahab has a sense of self awareness, উনি সচেতন, তিনি কি উনি স্বীকার করতে চান, কিন্তু তিনি কি উনি কি স্বীকার করতে পারবেন? হ্যাঁ, এবং he is not a man completely possessed by his need for justice, but a man who realizes his faults and in some sense attempts to suppress them. হ্যাঁ, উনি নিজের সম্পর্কে চিন্তা করছেন, করে ভাবছেন যে আসলে উনি কি তিনি স্বীকার করতে পারবেন। তার মানে তার মধ্যে একটা সেলফ কনফিডেন্স আর সেলফ রিয়েলাইজেশনও আছে, কিন্তু সেটাকে তার সামর্থ্যটাকে উনি সারপ্রাইজ করতে চান। হ্যাঁ, বিট ক্রস দ্য লাইন এভরিডে, ক্রস দ্য লাইন মানে কি? প্রতিদিন বলা হয় যে আপনার যে সামর্থ্য, এই সামর্থ্যটার থেকে একটু বেশি চেষ্টা করুন। হ্যাঁ, এটা সবসময় উনি বলে আসছেন। Starbuck leans against the main mast. The chapter is told from the perspective of the Starbuck, who says that the soul is more than a matchet and is overmanned by a madman. হ্যাঁ, স্টারবার্গ এবার মাস্কের সাথে হেলান দিয়ে ভাবছে যে মানুষের মন আসলে এটা আহ সবসময় মানুষের, প্রত্যেক মানুষের মধ্যে হয়তো বা একটা পাগলামি থাকে। স্টারবার্গ থিংস দ্যাট হি উইল সি আহাবস ইম্পায়াস এন্ড। স্টারবার্গ বললো হ্যাঁ, আমি এই আহাবের যে মৃত্যু, এটা শেষটা আমি দেখবো, ট্রাজিক ফিউচার দেখবো। and he feels that he must help him to eat, and Starbuck nevertheless retains some sense of hope. Starbuck leans against the mainmast. Staff is alone on a footfall, mending a brass, একটা তামার জিনিস। Menville writes the chapter from the perspective of Islam. Muses are as a laugh in the wisest. Muses, Starbuck হলো হ্যাপি গো লাকি ম্যান, লাভ ইজ দ্য ওয়াইজেস্ট। তো বলছে হাসি সবচেয়ে বেশি জ্ঞানের উত্তর, ইজিয়েস্ট আনসার টু অল দ্যাট ইজ স্কোয়ার। যত প্রশ্ন, কেউ যত প্রশ্নই আপনাকে করুক না কেন, যদি আপনি একটা হাসি দেন তাহলে সব প্রশ্নের উত্তর হয়ে যায়। হ্যাঁ, এই জন্য বলছে laugh is the easiest and wisest answer. You can write this quotation. Laugh is the wisest and the easiest answer to all questions. প্রত্যেক হাসির পিছনে মানে প্রত্যেক প্রশ্নের উত্তরের একটা সহজ উত্তর হলো যে একটা হাসি। আপনি ভালো আছেন, একটা মুচকি হাসি দিলেন, তাহলে উনি বুঝতে পারলেন না যে আপনি ভালো আছেন কি মন্দ আছেন, কিন্তু আপনি আহ একটা সুন্দর উত্তর দিলেন আর কি। The various harpooners and the sailors sing in chorus, farewell and adieu, you Spanish ladies. They sing, our captain stood upon the deck, a spyglass in his land, a viewing of those gallant whales that blew at every stand. Sailors from the various nationalities give their various thoughts on the voyage. The crew cheers at the impending arrival of the white whale. Okay, actually, this is the ending of the chapter 40. There they had been singing a song relating to the their sea journey, their ocean journey, their whaling journey in this ocean. Okay, so thank you very much for joining today's class.